নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাবো সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প গ্যাংটকে গন্ডগোলের দ্বিতীয় পর্ব। কোন ভোরে বৃষ্টি থেমেছে জানি না। 6:30টায় উঠে জানলার কাছে গিয়ে দেখি আকাশ ঝকঝকে পরিষ্কার, চারিদিকে রোদ ঝলমল, আর আমার ঠিক সামনের পাহাড়ের সারির পিছন দিক দিয়ে মাথা উঁচিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং এর চেয়ে অন্যরকম দেখতে, হয়তো অত সুন্দরও না, কিন্তু তা হলেও চেনা যায়, তা হলেও কাঞ্চনজঙ্ঘা। ফেলুদা আমার আগেই উঠে যোগব্যায়াম সেরে স্নানে ঢুকেছিল। এইমাত্র বেরিয়ে এসে বলল, চটপট সেরে নে, অনেক কাজ। 15 মিনিটের মধ্যেই আমার সবকিছু সারা হয়ে গেল। ব্রেকফাস্ট খেতে যখন নিচে নেমেছি তখন সবে 7টা বেজেছে। একটু অবাক লাগলো দেখে যে নিশিকান্ত বাবু আমাদের আগেই ডাইনিং রুমে এসে হাজির হয়েছেন। ফেলুদা বলল, আপনি তো খুব আর্লি রাইজার মশাই। কাছে গিয়ে বুঝলাম মুখে সেই হাসিটা থাকা সত্ত্বেও ভদ্রলোককে কেমন জানি একটু নার্ভাস বলে মনে হচ্ছে। আপনাদের মানে ঘুমটুম ভালো হয়েছিল? বুঝলাম আসলে ওর অন্য কিছু বলার দরকার, আগে একটু পায়তারা কষছেন। ভদ্রলোকের গলাটা শুকনো শোনালো। মন্দ কি? ফেলুদা বলল। কেন বলুন তো? ভদ্রলোক এদিক ওদিক দেখে নিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা হলদেটে কাগজ বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন। এটা কি ব্যাপার বলুন তো? দেখি কাগজটার উপর কালো কালি দিয়ে কয়েকটা অদ্ভুত অক্ষরে কি যেন লেখা রয়েছে। ফেলুদা বলল, এ যে তিব্বতী লেখা বলে মনে হচ্ছে, কোথায় পেলেন? কাল রাত্রে, মানে মাঝরাত্রে, অ্যাট ডেড অফ নাইট কেউ আমার ঘরে ফেলে দিয়ে গেছে। বলেন কি? আমার কিন্তু কথাটা শুনেই বুকটা ধড়াস করে উঠেছিল। নিশিকান্ত বাবুর ঘর হলো আমাদের পাশের ঘর, ওটাও হোটেলের পিছন দিকে। আমাদের আর ওর ঘরের জানালার বাইরে দিয়ে একই বারান্দা গেছে, আর সেই বারান্দায় ওঠার জন্য কাঠের সিঁড়ি রয়েছে হোটেলের পিছন দিকে। এটা রাখতে পারি? ফেলুদা জিজ্ঞেস করলো। স্বচ্ছন্দে, কিন্তু কি লিখেছে সেটার একটা না করা অবধি। সেটা আর এমন কি কঠিন? তিব্বতী ভাষা জানা লোকের তো অভাব নেই এখানে। আর কিছু না হোক, টিবেটান ইনস্টিটিউট তো আছে। হ্যাঁ, সেই আর কি। তবে আর কি? আপনি চিন্তা করছেন কেন? এটা হুমকি বা শাসানি গোছের একটা কিছু, সেটা ভাবার তো কোনো কারণ নেই, নাকি আছে? নিশিকান্ত বাবু চমকে উঠে তৎক্ষণাৎ সামনে নিয়ে বললেন, সার্টেনলি নট। এমনও তো হতে পারে যেটাই বলা হয়েছে তোমার মঙ্গল হোক বা তুমি দীর্ঘজীবী হও। তা তো বটেই, অবশ্যই, হঠাৎ কথা নেই বার্তা নেই, আশীর্বাদটাই বা করবে কেন? হুমকিরও কোনো কারণ নেই বলছেন? না না, আমি মশাই যাকে বলে নট ইন 7, নট ইন 5। ফেলুদা বেয়ারাকে চা আর ডিম রুটি অর্ডার দিয়ে বলল, যাগ্গে, এ নিয়ে আর ভাববেন না, আমরা তো পাশের ঘরেই রয়েছি, আপনার কোনো চিন্তা নেই। বলছেন? আজ সকালে এই প্রথম ভদ্রলোকের অনেকগুলো দাঁত একসঙ্গে দেখা গেল। আলবা, চা খেয়েছেন? এবার খাবো আর কি। পেট ভরে ব্রেকফাস্ট করুন, রোদ উঠেছে, দুপুরে লামা নাচ দেখার প্রোগ্রাম আছে, কুছ পরোয়া নেই। আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দিতে হবে না, আপনার চেকটি যেন খোয়া না যায়,
সেদিকে খেয়াল রাখবেন। জিপ ঠিক সময়ই হাজির হলো। আমরা উঠতে যাব এমন সময় দেখি আরেকটা জিপ বাংলোর দিক থেকে আসছে। নম্বরটা দেখে কেমন জানি চেনা মনে হলো। SKM 463। ওহো, এই নম্বরের গাড়ি তো সেই নেপালি ড্রাইভার চালাচ্ছে যে অ্যাক্সিডেন্ট থেকে পার পেয়েছিল। এবার নীল কোট পরা ড্রাইভারকে দেখতে পেলাম, আর তার পাশে বসে ওমা, এ যে শশধর বাবু। ভদ্রলোক আমাদের দেখে গাড়ি থামিয়ে বললেন, আর্মির কাছ থেকে খবরের জন্য ওয়েট করছিল। বৃষ্টির বহর দেখে ভয় হচ্ছিল রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। হয়নি বুঝি? ফেলুদা জিজ্ঞেস করল। না, অবশ্যই নেহাত বেগতিক দেখলে ঠিক করেছিলাম ভায়া কালিম্পং চলে যাব। ওই ড্রাইভারই তো সিলভাঙ্কারের গাড়ি চালাচ্ছিল, তাই না? শশধর বাবু হেসে উঠলেন। আপনি তো তদন্ত শুরু করে দিয়েছেন দেখছি। ইয়েস, ইউ আর রাইট। আমি ওকে ডেলিবারেটলি বেছে নিয়েছি। প্রথমত, গাড়িটা নতুন। দ্বিতীয়ত, বাজ কখনো একই জায়গায় দুবার পড়ে না, জানেন তো? শশধর বাবু দ্বিতীয়বার গুড বাই করে বাজারের রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেলেন। আমরা আমাদের জিপে উঠলাম। ড্রাইভারকে বলাই ছিল কোথায় যাব, তাই আর বৃথা বাক্য ব্যয় না করে রওনা দিয়ে দিলাম। ডাকবাংলোর কাছাকাছি গিয়ে একবার উপরের দিকে চেয়ে দেখলাম হেলমুটকে দেখা যায় কিনা। কাউকে দেখতে পেলাম না। কাল কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আজ আকাশে এক টুকরো মেঘ নেই। বাঁদিকে শহর অনেক দূর পর্যন্ত নিচে নেমে গেছে। একটা বাড়ি দেখে স্কুল বলে মনে হলো, কারণ তার সামনেই একটা চারকোনা খোলা জায়গা, আর তার দুদিকে দুটো খুদে খুদে সাদা গোলপোস্ট। এখনো স্কুলের সময় হয়নি, না হলে ইউনিফর্ম পরা খুদে খুদে ছেলেদেরও দেখা যেত। আরো কিছু দূর গিয়ে একটা চৌমাথা পড়ল। ডান দিকে একটা পান সিগারেটের দোকান, মাঝখানে পুলিশ, বাঁ দিকে একটা রাস্তা পিছনে নিচের দিকে চলে গেছে। সামনের দিকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। একটার মুখে একটা গেট, তাতে লেখা ইন্ডিয়া হাউস। সেটা পাহাড় বেয়ে উপর দিকে উঠে গেছে। আমরা নিলাম অন্য রাস্তাটা, যেটা সোজা সামনের দিকে এগিয়ে গেছে। মিনিট খানেক চলার পরে রাস্তার ডান পাশে পাহাড়ের গায়ে পাথরের ফলকে খোদাই করে বড় বড় অক্ষরে লেখা দেখলাম নর্থ সিকিম হাইওয়ে। ফেলুদা একটা অচেনা গান গুনগুন করে গাইছিল। সেটা থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করল, ये রাস্তা কিতনা দূর তক গিয়া? ড্রাইভার বলল, রাস্তা গেছে চুংথাম পর্যন্ত। সেখানে আবার দুটো রাস্তা আছে, যার একটা গেছে লাচেন, আরেকটা লাচুং। দুটোরই নাম শুনেছি। দুটোরই হাইট ৯,০০০ ফুটের কাছাকাছি, আর দুটোই নাকি অদ্ভুত সুন্দর জায়গা। রাস্তা ভালো? ফেলুদা জিজ্ঞেস করল। তা ভালো, তবে পানি होने से कभी कभी बिगड़ जाता। लैंडस्लाइड হয়। हाँ बाबू, रास्ता तोड़ जाता, ब्रिज तोड़ जाता, ट्रैफिक सब बंद हो जाता। শহর ছাড়তে বেশি সময় লাগলো না। একটা আর্মি ক্যাম্প পেরোতেই একেবারে নিরিবিলি জায়গায় এসে পড়লাম। এখন নিচের দিকে তাকালে পাকা বাড়ির বদলে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে। এখন ভুট্টা হয়েছে, ধানের সময় ধান হয়। পাহাড়ের গা কেটে সিঁড়ির মতো ধাপে ধাপে করা ক্ষেত, ভারী সুন্দর দেখতে। মাঝে মাঝে রাস্তার ধারে মাইল পোস্ট পড়েছে, তবে তাতে সব কিলোমিটারে লেখা। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, তারপর মনে মনে হিসেব, যেমন 5 মাইল সমান 8 কিলোমিটার, এরকম হিসেব করে নেওয়ার অভ্যেস হয়ে গেল। 10 কিলোমিটার ছাড়িয়ে
কিছু দূরে গিয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, এই হচ্ছে অ্যাক্সিডেন্টের জায়গা। আমরা গাড়ি থেকে নামলাম। এতক্ষণ গাড়ির শব্দে যেটা বুঝতে পারিনি সেটা এবার বুঝতে পারলাম। জায়গাটা অস্বাভাবিক রকম নির্জন, নিস্তব্ধ। রাস্তা থেকে অনেকখানি নিচে খাদের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে। তার একটা শট শব্দ আছে, আর আছে মাঝে মাঝে কে জানে কতদূর থেকে ভেসে আসা নাম না জানা পাহাড়ি পাখির শিস। এছাড়া আর কোনো শব্দ নেই। আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিক দিয়ে নেমেছে ঢাল, আর ডান দিক দিয়ে পাহাড় খাড়ায় উপরে উঠে গেছে। এই পাহাড়ের গা দিয়ে পাথর গড়িয়ে পড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই পাথরকে ভেঙে টুকরো করে এখন রাস্তার ধারে ছড়িয়ে রাখা হয়েছে। সেগুলোকে দেখে আর অ্যাক্সিডেন্টের কথাটা ভেবে পেটের ভেতরটা কেমন জানি করে উঠল। ফেলুদা প্রথমে চটপট কয়েকটা ছবি তুলে নিল, তারপর রাস্তার বাঁ পাশটায় গিয়ে নিচের দিকে দেখে কয়েকবার খালি হু হু বলল। তারপর ক্যামেরাটা কাঁধ থেকে খুলে আমার হাতে দিয়ে বলল, এই ঢাল দিয়ে হ্যাচর প্যাচর করে কিছু দূর নেমে যাওয়া বোধহয় খুব কঠিন হবে না। তুই এখানেই থাক, আমার 15 মিনিটের মামলা। আমি যে উত্তরে কিছু বলবো, ওকে বাধা দেবার কোনো চেষ্টা করব, তার আর সুযোগই হলো না। ও চোখের নিমেষে এবড়ো খেবড়ো পাথর আর গাছ গাছড়া লতা পাতা খামচাতে খামচাতে তরতরিয়ে নিচের দিকে নেমে গেল। আমার কাছে কাজটা বেশ দুঃসাহসিক বলে মনে হচ্ছিল, কিন্তু ফেলুদা দেখি তারই মধ্যে শীষ দিয়ে চলেছে। ক্রমে ফেলুদার শীষ মিলিয়ে গেল। আমি ভরসা করে নিচের দিকে চাইতে পারছিলাম না, কিন্তু এবার একবার না দেখলেই নয় মনে করে রাস্তার কিনারে গিয়ে মাথাটা বাড়িয়ে দিলাম। যা দেখলাম তাতে বুকটা কেঁপে উঠল। ফেলুদা পুতুল হয়ে গেছে, না জানলে তাকে দেখে চিনতেই পারতাম না। ড্রাইভার বলল, বাবু ঠিক জায়গাতেই পৌঁছেছেন, ওইখানেই গিয়ে পড়েছিল জিপটা। ফেলুদার আন্দাজ অব্যর্থ। ঠিক 15 মিনিট পরে খচমচ খড়মট শব্দ শুনে আবার এগিয়ে গিয়ে দেখি ফেলুদা যেভাবে নেমেছিল সেইভাবেই আবার এটা ওটা খামচে ধরে উঠে আসছে। হাতটা বাড়িয়ে একটা হ্যাঁচকা টান মেরে তাকে রাস্তায় তুলেই জিজ্ঞাসা করলাম, কি পেলে? গাড়ির কিছু ভাঙা পার্টস, নাটবোল্ট, কিছু ভাঙা কাঁচ, একটা তেলচিটে ন্যাকড়া, নো জমন্তক। মূর্তিটা যে পাবে না সেটা আমারও মনে হয়েছিল। আর কিচ্ছু না। ফেলুদা তার প্যান্ট আর কোটটা ঝেড়ে নিয়ে পকেট থেকে একটা ছোট্ট জিনিস বার করে আমাকে দেখালো। সেটা আর কিছুই না, একটা ঝিনুকের কিংবা প্লাস্টিকের তৈরি সাদা বোতাম, মনে হয় শার্টের। আমাকে দেখেই বোতামটা আবার পকেটে রেখে ফেলুদা উল্টো দিকে খাড়াই পাহাড়ের দিকে এগিয়ে গেল। পাথর পাথর পাথর, আপন মনে বিড়বিড় করে চলেছে সে। তারপর গলা চড়িয়ে বলল, আর একটু তেনজিঙ্গি না করলে চলছে না। এবারে আর ফেলুদাকে একা ছাড়লাম না, কারণ খাড়ায় খুব বেশি না, আর মাঝে মাঝে এমন এক একটা জায়গা আছে যেখানে ইচ্ছে করলে একটু জিরিয়ে নেওয়া যায়। ফেলুদা আগেই বলে নিয়েছিল, তুই আগে ওঠ, তোর পিছনে আমি। তার মানে হচ্ছে আমি যদি পাহাড়কে পড়ি তাহলে ও আমাকে ধরবে। খানিক দূরে ওঠার পরে ফেলুদা হঠাৎ পিছন থেকে বলল, থাম। একটা খোলা সমতল জায়গায় এসে পড়েছি। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে চারদিকটা একবার দেখলাম। ফেলুদা আবার গুনগুন গান ধরেছে, আর দৃষ্টি মাটির দিকে রেখে পায়চারি করছে। শব্দটা এলো
প্রায় মিনিট খানেক পায়চারির পর ফ্ল্যাট জায়গাটা যেখানে ঢালু হয়ে নিচে নেমেছে তারই একটা অংশের দিকে ফেলুদা এক দৃষ্টে চেয়ে রয়েছে। আশেপাশে ঘাস থাকলেও এই বিশেষ অংশটা ন্যাড়া, মাটি আর দু একটা নুড়ি পাথর ছাড়া আর কিছু নেই। এখান থেকেই পাথর বাবাজি গড়িয়েছেন, লক্ষ্য করে দেখ। এইখান থেকে শুরু করে ঢাল বেয়ে গাছপালা ভেঙে চলেছে নিচে অব্দি। ওই ঝোপড়াটা দেখ, ওই ফার্নের গোছাটা দেখ কিভাবে থেতলেছে। এগুলো সব পরিষ্কার ইন্ডিকেশন। আমি বললাম, কত বড় পাথর বলে মনে হচ্ছে? ফেলুদা বলল, নিচে তো টুকরোগুলো দেখলি, কত বড় আর হবে। আর এ হাইট থেকে গড়িয়ে পড়ে মারাত্মক দুর্ঘটনা সৃষ্টি করার জন্য একটা ছোটখাটো ধোপার পুঁটুলির সাইজের পাথরে যথেষ্ট, তাই বুঝি। তাছাড়া আর কি, এ হলো মোমেন্টামের ব্যাপার, ম্যাস ইন্টু ভেলোসিটি। ধর তুই যদি মনুমেন্টের তলায় দাঁড়িয়ে থাকিস আর মনুমেন্টের উপর থেকে কেউ যদি তাক করে একটা পায়রার ডিমের সাইজের নুড়ি পাথরও তোর মাথায় ফেলে, তাহলে তার চোটে তোর মাথা ফুটিফাটা হয়ে যাবে। একটা ক্রিকেট বল যত বেশি হাইটে ছোড়া যায় সেটাকে লুফতে তত বেশি চোট লাগে হাতে। লোফার সময় কায়দা করে হাতে টেনে নিতে না পারলে অনেক সময় তেলো ফেটে যায়, অথচ বল তো সেই একই থাকছে, বদলাচ্ছে কেবল হাইট আর তার ফলে মোমেন্টাম। ফেলুদা এবার ন্যাড়া জায়গাটার পাশে ঘাসের উপর বসে পড়ে বলল, পাথরটা কিভাবে পড়েছিল জানিস? কিভাবে? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম। এই দেখ। ফেলুদা ন্যাড়া অংশটার একটা জায়গায় আঙুল দিয়ে দেখালো। আমি ঝুঁকে পড়ে দেখলাম সেখানে একটা ছোট্ট গর্ত রয়েছে। সাপের গর্ত নাকি? যদ্দূর মনে হয়, ফেলুদা বলে চলল, প্রায় 75% শিওর হয়ে বলা চলে যে একটা লম্বা লোহার ডান্ডা বা ওই জাতীয় একটা কিছু মাটিতে ঢুকিয়ে চার দিয়ে পাথরটাকে ফেলা হয়েছিল। তা না হলে এখানে এরকম একটা গর্ত থাকার কোনো মানে হয় না। অর্থাৎ অর্থাৎ যে কি আমিও বুঝে নিয়েছিলাম। তবুও মুখে কিছু না বলে আমি ফেলুদাকে কথাটা শেষ করতে দিলাম। অর্থাৎ মিস্টার শিবকুমার সেলভঙ্করের অ্যাক্সিডেন্টটা প্রকৃতির নয়, মানুষের কীর্তি। অর্থাৎ অত্যন্ত ক্রূর ও শয়তানি পদ্ধতিতে কেহ বা কাহারা তাহাকে হত্যা করিয়াছিল। অর্থাৎ এক কথায় গন্ডগোল, বিস্তর গন্ডগোল। খুনের জায়গা, এখন থেকে আর অ্যাক্সিডেন্ট বলবো না। যাই হোক, খুনের জায়গা থেকে হোটেলে ফিরে আমাকে নামিয়ে দিয়ে ফেলুদা বলল, ওর একটু কাজ আছে, একটু পরে ফিরবে। আমি জানি যে যদি জিজ্ঞেস করি কি কাজ তাহলে উত্তর পাবো না। আমরা ফেরার পথে চৌমাথায় হেলমুটের সঙ্গে দেখা হয়েছিল। তাকে রুমটেকের নাচের কথা বলতে সেও যেতে চাইল। আর যাবেন নিশিকান্ত বাবু। কোথায় গেলেন ভদ্রলোক? আর তার সেই হিজিপিজি তিব্বতী লেখার মানে করারই বা কি হলো? একবার মনে হলো ফেলুদা না আসা পর্যন্ত বাজারের রাস্তায় পায়চারি করে কাটিয়ে দিই। তারপর মনে হলো না, হোটেলেই যায়। সঙ্গে একটা গল্পের বই এনেছি, ঘরে বসে সেটা পড়তে পড়তেই ফেলুদা এসে যাবে। হোটেলে ঢুকতেই দেখলাম নিশিকান্ত বাবু গোমরা মুখ করে ডাইনিং রুমে বসে আছে। অবশ্যই আমাকে দেখেই তার সে পুরনো হাসি ফিরে এলো। বললেন, দাদা কই? বললাম, একটু কাজে বেরিয়েছেন, আসবেন এক্ষুনি। তোমার দাদার গায়ে খুব জোর, তাই না? এ আবার কিরকম প্রশ্ন করেন ভদ্রলোক? আমি কিছু বলার আগে আবার বললেন, উনি ভরসা দিচ্ছেন বলেই রয়ে গেল, তা না হলে আজই পাত্তারে গটিয়ে দার্জিলিং পালাতুম। কেন? ভদ্রলোক হাত কচলাতে শুরু করেছেন। বুঝলাম তার নার্ভাসনেসটা আবার ফিরে এসেছে। ভদ্রলোক এদিক ওদিক দেখে
আবার পকেট থেকে সেই কাগজটা বার করলেন। জানো ভাই, সচ্চরপে কারোর কোনো অনিষ্ট করিনি, অথচ এরকম শাসানি শেষটায় আমাকেই দিল। ওটার মানে বের করেছেন নাকি? ভদ্রলোক বললেন, একটা অ্যাংজাইটি ছিল, তাই সোজা চলে গেল তিব্বত ইনস্টিটিউটে। কাগজটা দেখালুম। কি বললে জানো? বললে এই লেখাটার মানে হচ্ছে মৃত্যু। গিয়াংফং না ওই জাতীয় একটা কি তিব্বতী কথা, মানে হচ্ছে ডেথ। 37-এ আমার একটা ফাঁড়া আছে, তাও জানি। আমার একটু বিরক্ত লাগলো। বললাম, শুধু তো বলেছে মৃত্যু, এমন তো বলেনি যে আপনাকেই মরতে হবে। ভদ্রলোক হঠাৎ যেন একটু আশার আলো দেখতে পেলেন। তাও বটে, মৃত্যু মানে তো এনিবডিজ ডেথ হতে পারে, তাই না? কাগজে লেখা আছে বলেই যে কাউকে মরতেই হবে তারই বা কি মানে আছে? কিন্তু তাও যেন ভদ্রলোক ভরসা পেলেন না। আবার তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তারপর ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে প্রায় নিজের মনে বিড়বিড় করে বললেন, দক্ষিণের জানলাটা খোলা ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মানে হাওয়া ছিল। বাইরের জিনিস হাওয়ার সঙ্গে ঘরের ভিতর এসে পড়তে পারে। এটা যদি এমনি উটকো কাগজের টুকরো হয়, হয়তো ছেঁড়া পুঁথি টুতির পাতা। কাছাকাছি তো ছোটখাটো গুম্ফাও রয়েছে, একটা তো শহরে ঢোকার মুখটাতেই। হুম। আমি আর কাল রাত্রে জানলা দিয়ে কি দেখেছি সেটা বললাম না। তাহলে যেটুকু ভরসা পাচ্ছেন ভদ্রলোক, তাও আর পেতেন না। শেষে যেন আর ভাবতে না পেরে ভদ্রলোক জোর করে তার মন থেকে দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে বললেন, জানতে তোমার দাদাই তো রয়েছেন, বেশ কনফিডেন্স পাওয়া যায় ভদ্রলোককে দেখে। খেলোয়াড় টেলোয়াড় ছিলেন নাকি, না এক্সারসাইজ করেন? এককালে ক্রিকেট খেলেছেন, এখন যোগ ব্যায়াম করেন। ঠিক ধরেছে, আজকালকার বাঙালিদের মধ্যে অমন ফিট বডি চোখে পড়ে না। চা খাবে? পাহাড়ে ওঠানামা করতে বেশ পরিশ্রম হয়েছিল, তাই বললাম, চায়ে আপত্তি নেই। ভদ্রলোক বেয়ারাকে ডেকে 2 কাপ চা অর্ডার দিলেন। চা এসে পৌঁছতে না পৌঁছতেই ফেলুদা ফিরে এলো। আসার 10 সেকেন্ডের মধ্যেই নিশিকান্ত বাবু তার মৃত্যুর কথাটা ফেলুদাকে বলে দিলেন। ফেলুদা আরেকবার কাগজটা দেখে বলল, আপনাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন সেটা আজ করতে পারছে? নিশিকান্ত বাবু মাথা নাড়লেন। আমি স্যার আকাশ পাতাল ভেবেও এর কুল কিনারা করতে পারছি না। ফেলুদা বলল, আর ভাববেন না, কারণ না থাকলে কেউ কারুর মৃত্যু কামনা করে না। আমার বিশ্বাস ওটা যেই ফেলে থাকুক না কেন, ঝড়ের রাতে অন্ধকারে ভুল করে ভুল ঘরে ফেলেছে। তিব্বতীকেই তিব্বতী ভাষায় শাসায়। আপনাকে শাসাতে হলে যে ভাষা আপনি জানেন তাতেই শাসানো স্বাভাবিক, নইলে তো শাসানি মাঠে মারা যাবে, তাই নয় কি? তো বটেই। ব্যাস, নিশ্চিন্ত থাকুন। আর গোলমাল হলে আপনি তো আছেনই। আমি থাকলে কিন্তু গোলমালটা মাঝে মধ্যে একটু বেশি হয়। তাই বুঝি? ভদ্রলোকের মুখ আবার ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা আর কোনো রকম সান্ত্বনা দেবার চেষ্টা না করে দোতলায় নিজের ঘরে চলে গেল। আমি জানি কাঁদুনে ভীতু লোকদের ফেলুদা বরদাস্ত করতে পারে না। নিশিকান্ত বাবু যদি ওর সিম্প্যাথি পেতে চান, তাহলে ওকে কাঁদুনি বন্ধ করতে হবে। আমি চা শেষ করে ঘরে গিয়ে দেখি ফেলুদা আবার তার নীল খাতার উপর ঝুঁকে পড়েছে। আমি ঠুকতেই বলল, টেলিগ্রাফ অফিসগুলোতে বেশিরভাগ লোকই যে অশিক্ষিত সেটা আগেই জানা ছিল, তবে এটা একটু বেশি রকম বাড়াবাড়ি। হঠাৎ টেলিগ্রাফ অফিসে কেন? শশধর বাবুকে একটা কেবল করে দিলাম, ও পৌঁছবার আগেই অবশ্যই পৌঁছে যাবে, তাও দেরি করে কোনো লাভ নেই। কি লিখলে? Have reason to suspect Selvankar's death not accidental. Am investigating. বাড়াবাড়িটা কিসে দেখলে? ওহ, সে উল্টো ব্যাপার। ফেলুদা নাকি টেলিগ্রাফ আপিসে
কেরানিদের খোঁজ দিয়ে গত কদিনের শেলভাঙ্কারের নামে কোনো টেলিগ্রাম এসেছিল কিনা সেটা জেনে নিয়েছে। একটা ছিল শশধর বাবুর টেলিগ্রাম, অ্যাম অ্যারাইভিং 14th, আর অন্যটা পড়ে দেয় বলে ফেলুদা তার নীল খাতাটা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে, ইয়োর সান মেবি ইজ আ সিক মনস্টার, প্রাইটেক্স। পড়ে তো চক্ষু চড়ক কাজ। সিক মনস্টার, রুগ্ন রাক্ষস, সে আবার কি? ফেলুদা বলল, বোঝাই যাচ্ছে যে কোনো গোলমাল করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি গোলমাল, আসল টেলিগ্রামটা কি ছিল? আমি বললাম, প্রাইটেক্স আবার কি? ফেলুদা বলল, ওটা বোধহয় ছাপার ভুল নয়, মনে হয় ওটা কোনো গোয়েন্দা এজেন্সির টেলিগ্রাফিক অ্যাড্রেস। প্রায় অর্থাৎ প্রাইভেট, আর টেক্স হলো টেকের বহু বচন। টেক মানে যে ডিটেকটিভ, সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। এই টেলিগ্রামটা পেয়ে কি সেলভাঙ্কার ঘাবড়ে গিয়েছিল? কিছুই আশ্চর্যটা। আর তার মানে এই এজেন্সিটা সেলভাঙ্কারের ছেলের খোঁজ করছিল, তাই তো মনে হয়। কিন্তু সিক মনস্টার, হরি হরি। আমি বললাম, কতগুলো রহস্য একসঙ্গে সমাধান করবে বলো তো? ফেলুদা বলল, সেইটাই তো ভাবছি, প্রশ্নের পর প্রশ্ন। এই বেলা খাতায় নোট করে ফেলা উচিত। বলতো দেখি একটা একটা করে। 1, সিক মনস্টার। তারপর পাথরকে ফেললো, গুড। 3, মূর্তিটা কোথায় গেল, ঠিক হ্যাঁ। 4, নিশিকান্ত বাবুর ঘরে কে কাগজ ফেললো আর কেন ফেললো, বহুত আচ্ছা। 5, খুনের জায়গায় কার বোতাম, অবশ্যই সেটা সেলভাঙ্কারের নিজের শার্টের বোতামও হতে পারে, যাই হোক বলে চল। 6, তিব্বতী ইনস্টিটিউটে গিয়ে কে মূর্তির কথা জিজ্ঞেস করেছিল। স্প্লেন্ডিড, আর বছর 10-এর মধ্যে তুই গোয়েন্দাগিরি শুরু করতে পারবি। ফেলুদা ঠাট্টা করলেও বুঝতে পারলাম যে আমি পরীক্ষায় পাশ করেছি। শুধু একটি লোকের সঙ্গে এখন দেখা হওয়া দরকার। মনে হয় তিনি সেলভাঙ্কার সম্বন্ধে জরুরি ইনফরমেশন দিতে পারেন। কে লোকটা? ডক্টর বৈদ্য, যিনি ভবিষ্যৎ বলেন আর প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপন করেন আর অন্যান্য যাবতীয় ভেলকি প্রদর্শন করেন। শুনে টুনে লোকটাকে ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। রুমটেক যেতে হলে যে পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসে, সে পথে খানিক দূর ফিরে গিয়ে তারপর ডান দিকে একটা মোড় নিয়ে নতুন পথে শটান সিধে রাস্তায় চলতে হয়। রুমটেকের হাইট গ্যাংটকের চেয়েও প্রায় 1000 ফুট বেশি, কিন্তু যাবার রাস্তা প্রথমে উতরাই নেমে একেবারে নদী পর্যন্ত গিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ের গা বেয়ে চড়াই ওঠে। ছোট ছোট গ্রামের বাড়ি আর ভুট্টার ক্ষেতের পাশ দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে। চারিদিকের দৃশ্য দার্জিলিং এর চেয়ে কোনো অংশে কম সুন্দর নয়। সকালের রোদ এখন আর নেই। হোটেলে থাকতেই মেঘ উঠে আকাশ ছেয়ে ফেলেছে। তাতে অবশ্যই এক হিসেবে ভালোই, কারণ গরমের কোনো সম্ভাবনা নেই। কিছুদিন আগের দুর্ঘটনার জন্যই বোধহয় আমাদের ড্রাইভার খুব সাবধানে জিপ চালাচ্ছিল। সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছি আমি আর ফেলুদা। পিছনের দুটো সিটে মুখোমুখি বসে আছে হেলমুট উঙ্গার আর নিশিকান্ত সরকার। হেলমুটের পায়ের ব্যথাটা নাকি সেরে গেছে। ওর কাছে নাকি কি জার্মান মলম ছিল, তাতেই কাজ দিয়েছে। নিশিকান্ত বাবুর ভয়ের ভাবটা বোধহয় কেটে গেছে, কারণ এখন উনি গুনগুন করে হিন্দি ফিল্মের গানের সুর ভাঁজছেন। গ্যাংটক শহর এখন আমাদের উল্টো দিকের পাহাড়ের গায়ে বিছিয়ে আছে। মনে হয় শহরটাকে আর খুব বেশিক্ষণ দেখা যাবে না, কারণ নিচের উপত্যকা থেকে কুয়াশা উঠতে শুরু করেছে উপরের দিকে। ফেলুদা এখনো পর্যন্ত একটা কথাও বলেনি।
সেটা আশ্চর্য না। আমি জানি ওর মাথার ভিতর এখন সেই 6টা প্রশ্নের উত্তর বার করার প্রচন্ড চেষ্টা চলছে। নেহাত কাল কথা দিয়ে ফেলেছিল তাই, তা না হলে ও এখন হোটেলের ঘরে বসে নীল খাতায় হিজিবিজি লিখত আর হিসেব করত। বাইরের ঠান্ডা থেকে বেশ বুঝতে পারছি যে আমরা এখন বেশ হাইটে উঠে গেছি। সামনে একটা মোড়। ড্রাইভার জিপে হর্ন দিতে দিতে সেটা ঘুরতেই দেখলাম সামনে রাস্তার দুধারে ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে বাঁশের এক খুঁটির সঙ্গে আরেক খুঁটিতে বাঁধা দড়িতে টাঙানো সারি সারি রং বেরঙের চারকোনা নিশান। এই নিশানগুলো টাঙিয়ে দিয়ে তিব্বতীরা নাকি অনিষ্টকারী প্রেতাত্মাদের দূরে সরিয়ে রাখে। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রত্যেকটা নিশানে নকশা করা আছে। একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ থেকে কানে আসছিল, এবার সেটা ক্রমশ জোর হতে আরম্ভ করলো। ভোঁ 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 ভোঁ, গুরুগম্ভীর শিঙার শব্দ, আর তার সঙ্গে থেকে থেকে ঝমঝম করে কাঁসা বা পিতলের ঝাঁঝের আওয়াজ, আর চড়া বেসুরো সানাইয়ের মতো আওয়াজ। এটাই বোধহয় তিব্বতী নাচের বাজনা। রাস্তাটা গিয়ে এক জায়গায় থেমে গেছে। তারপরে রয়েছে একটা বড় গ্যারাজ গোছের ঘর, যাতে কয়েকটা জিপ রয়েছে, আর বাঁদিকে রয়েছে কিছু দোকান। রাস্তার দুধারেও কয়েকটা জিপ আর স্টেশন ওয়াগন দাঁড়িয়ে আছে, আর চারিদিকে ঘোরাফেরা করছে নানান রঙের পোশাক পরা ছেলে মেয়ে বুড়ো বুড়ির দল। আমাদের জিপটা রাস্তার ডান দিকে একটা প্রকাণ্ড গেটের সামনে গিয়ে দাঁড়ালো। বুঝলাম এটাই রুমটেক মঠের ফটক। নিশিকান্ত বাবু বোধহয় হেলমুটের খাতিরে ইংরেজিতে বললেন, "The lamas are there, dancing." আমরা চারজনে গাড়ি থেকে নামলাম। গেটের ভিতর ঢুকে দেখি সামনে একটা বিরাট খোলা উঠোন। সেটাকে একটা প্রকাণ্ড সাদা চাঁদোয়া দিয়ে ঢাকা হয়েছে, তাতে আবার গাঢ় নীল রঙের নকশা করা। এত সুন্দর চাঁদোয়া আমি কখনো দেখিনি। চাঁদোয়ার নিচে উঠোনের মেঝেতে লোকেরা সব ভিড় করে বাবু হয়ে বসেছে, আর পিছন দিকে একটা প্রকাণ্ড নকশা করা পর্দার সামনে 8-10 জন লোক ঝলমলে পোশাক আর বিভৎস সব মুখোশ পরে ঘুরে ঘুরে দুলে দুলে নাচছে। বাজিয়ের দল লাল পোশাক পরে বসেছে নাচিয়েদের ডান দিকে। শিঙাগুলোতে সবচেয়ে গম্ভীর আওয়াজ হচ্ছে। সেগুলো প্রায় 5-6 হাত লম্বা, আর সেগুলো বাজাচ্ছে 8-10 বছর বয়সের ছেলেরা। সব মিলিয়ে একটা অদ্ভুত থমথমে অথচ জমকালো ব্যাপার। এমন জিনিস এর আগে আমি কখনো দেখিনি বা শুনিওনি। হেলমুট উঠোনে পৌঁছানো মাত্র পটাপট ছবি তুলতে আরম্ভ করে দিল। আজ তার কাঁধে 3টে ক্যামেরা, ব্যাগটাও সঙ্গে রয়েছে। তার মধ্যে আরো ক্যামেরা আছে কিনা কে জানে। নিশিকান্ত বাবু বললেন, "বসবেন নাকি?" "আপনি কি করছেন?" ফেলুদা জিজ্ঞেস করলো। "আমার তো জিনিস দেখা কালিম্পং এ দেখেছি। আমি একটু পেছন দিকটায় গিয়ে মন্দিরটা দেখে আসছি। শুনেছি ভেতরে নাকি অদ্ভুত সব কারুকার্য রয়েছে। আমি আর ফেলুদা ভিড়ের মধ্যে জায়গা করে নিয়ে মাটিতে বসে পড়লাম। ফেলুদা বলল, "এসব দেখে শুনে 20 শতাব্দীতে বাস করছি সে কথা ভুলে যেতে হয়। গত 1000 বছরে এ জিনিসের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না।" আমি বললাম, "গুম্ফা বলে কেন ফেলুদা?" ফেলুদা বলল, "এটা ঠিক গুম্ফা নয়, গুম্ফা হলো গুহা। এটাকে বরং মঠ বা মন্দির বলা চলতে পারে। ওই যে উঠোনের দুপাশে একতলা ঘরের লাইন দেখছিস, ওখানে সব লাবারা থাকে। আর লক্ষ্য কর কত বাচ্চা ছেলে রয়েছে, সব মাথা মুড়োনো, গায়ে তিব্বতী জোব্বা। এদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, বড় হলে সব লামা টামা হবে। মঠ আর মনস্টারি কি এক জিনিস?" "হ্যাঁ, মঠ।" এইটুকু বলে
ফেলুদা হঠাৎ থেমে গেল। তার দিকে চেয়ে দেখি তার চোখ দুটো কুঁচকে গেছে, তার মুখ হাঁ হয়ে গেছে। হঠাৎ কি মনে পড়লো ফেলুদা? মিনিট খানেক চুপ করে মাথা নেড়ে নিজের উপর একটা ধিক্কারের ভাব দেখিয়ে ফেলুদা বলল, পাহাড়ে এলে কি তাহলে আমার বুদ্ধিটা স্লো হয়ে যায়? এই সহজ জিনিসটা বুঝতে পারিনি এতক্ষণ। কি জিনিস জিজ্ঞেস করলাম। কোনটা বুঝতে পারোনি? সিক মনস্টার। সিক হলো সিকিম আর মনস্টার হলো মনাস্টেরি। থ্যাংক ইউ তোপসে। সত্যি তো, বুঝতে পারা উচিত ছিল। তাহলে পুরো টেলিগ্রামটার কি মানে দাঁড়াচ্ছে? ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করে সেই পাতাটা খুলে ফের পড়ল। Your son maybe is a sick monster. গোড়াতেকটায় কোনো গোলমাল নেই, ইজটাকে ইন করে নে। তাহলে দাঁড়াচ্ছে Your son may be in a Sikkim monastery. তোমার ছেলে হয়তো সিকিমের কোনো মঠে রয়েছে। ব্যাস, পরিষ্কার ব্যাপার। তার মানে সেলভাঙ্কারের যে ছেলে 14 না 15 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে এখন এখানে রয়েছে। প্রাইটেক্স তো তাই বলছে। এখন প্রাইটেক্সের কেরামতের দৌড় যে কতখানি তা তো জানি না, তবে এটা ঠিক যে সেলভাঙ্কার যদি টেলিগ্রামের ভুল সত্ত্বেও তার মানেটা আঁচ করে থাকে, তাহলে তার মনে আশার সঞ্চার হওয়া অস্বাভাবিক নয়। কারণ সে ছেলেকে ভালোবাসতো, অনেকদিন ধরে তার খোঁজ করেছে। ও যেদিন একটা গুম্ফায় যাচ্ছিল, সেটাও হয়তো টেলিগ্রামটা পাবার পর ছেলের সন্ধানে। কোয়াইট পসিবল। আর ছেলে যদি সত্যি করে থেকেই থাকে তল্লাটে, তাহলে অবশ্যই। ফেলুদা আবার চুপ করে গেল। মনে পড়ল শশধর বাবু বলেছিলেন, সেলভাঙ্কারের ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার মানে সে তার বাপের শত্রু। উইল উইল উইল, ফেলুদা আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। সেলভাঙ্কার যদি উইলে তার ছেলেকে সম্পত্তি দিয়ে গিয়ে থাকেন, তাহলে সে অনেক টাকা পাবে। ফেলুদা ভিড়ের মধ্যে থেকে উঠে পড়ল, আর সেই সঙ্গে আমিও। বেশ বুঝতে পারলাম টেলিগ্রামের মানে করতে পেরে ফেলুদা চঞ্চল হয়ে উঠেছে। এদিকে ওদিকে দেখছে সে। ভিড়ের মধ্যে অতিব্যতি ভারতীয় চেহারা খুঁজছে কি? আমরা দুজনেই ভিড়ের দিকে চোখ রেখে এগিয়ে চললাম। বাঁদিকের একতলা বাড়িগুলোর পাশ দিয়ে আমরা চললাম মঠের বাড়িটার দিকে, যেদিকে এই কিছুক্ষণ আগে নিশিকান্ত বাবু গেছেন। পিছন দিকটায় ক্রমে ভিড় হালকা হয়ে এসেছে। দু একজন ভীষণ বুড়ো লামাকে দেখলাম ঘরের দরজায় চৌখাটে বসে আপন মনে প্রেয়ার হুইল ঘুরিয়ে চলেছে। তাদের মুখের চামড়া এত কুচকোনো যে দেখলে মনে হয় অন্তত 100 বছর বয়স হবে। এদের বেশিরভাগেরই গোঁপ দাড়ি কামানো, কিন্তু এক একজনের দেখলাম নাকের নিচে গোঁপ না থাকলেও ঠোঁটের দুপাশে সরু ঝোলা গোঁফ রয়েছে, যেমন কোনো কোনো চীনেদের থাকে। পর্দার পিছন দিক দিয়ে গিয়ে আমরা মনাস্টারির দালানের বারান্দায় পৌঁছালাম। দেয়ালে বোধহয় বুদ্ধের জীবনী থেকে নানা রকম ঘটনার ছবি আঁকা রয়েছে। বারান্দার পিছনে অন্ধকার হলঘর রয়েছে, তার মধ্যে সারি সারি প্রদীপের আলো জ্বলতে দেখা যাচ্ছে। একটা প্রকাণ্ড লাল কাঠের দরজা দিয়ে এই ঘরে ঢুকতে হয়। আশেপাশে প্রহরী জাতীয় কেউ নেই দেখে আমরা দুজনে চৌকাঠ পেরিয়ে হল ঘরে ঢুকলাম। স্যাঁতসেঁতে ঠান্ডা ঘর, অদ্ভুত একটা ধূপের গন্ধ ভরে রয়েছে তাতে। কিন্তু অন্ধকার হলে কি হবে, তার মধ্যেই চারদিকে রঙিন সাজসজ্জার ঝলসানি ফুটে বেরোচ্ছে। 3 তলা উঁচু সিলিং থেকে ঝুলছে লম্বা লম্বা আশ্চর্য কাজ করা সব সিল্কের নিশান। ঘরের দুদিকে রঙিন কাপড়ে ঢাকা লম্বা লম্বা বেঞ্চি পাতা রয়েছে। প্রকাণ্ড গোল ঢাকের মতো কয়েকটা জিনিস খুঁটিতে দাঁড় করানো রয়েছে। আর পিছন দিকের সবচেয়ে অন্ধকার অংশটায় লম্বা বেদিতে বসানো রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড সব মূর্তি। তার কোনটা বুদ্ধ আর কোনটা বুদ্ধ না
সেটা আমার পক্ষে বোঝা ভারী মুশকিল। কাছে গিয়ে দেখলাম এইসব বড় বড় মূর্তির পায়ের কাছে আরো অনেক ছোট ছোট মূর্তি রয়েছে। নানা রকম ফুলদানিতে ফুল রয়েছে, আর ছোট ছোট পেতলের পিদিমে আগুন জ্বলছে। এইসব জিনিস খুব মন দিয়ে দেখছি। এমন সময় হঠাৎ ফেলুদা আমার পিঠে হাত দিল। ঘুরে দেখি ও দরজার দিকে চেয়ে রয়েছে। এটা সামনের মেন গেট নয়, পাশের একটা ছোট দরজা। বাইরে আয়। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ফেলুদা দরজাটার দিকে এগিয়ে গেল। দরজা থেকে বেরিয়ে দেখি ডান দিকে উপরে যাবার সিঁড়ি রয়েছে। কোন দিকে গেল লোকটা জানি না, তবে চান্স নেওয়া ছাড়া গতি নেই। কোন লোকটা? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলাম। লাল পোশাক, দরজার বাইরে থেকে উকি দিচ্ছিল। আমি চাইতেই সটকালো। মুখটা দেখনি? আলো ছিল না। দোতলায় উঠে দেখি সামনে একটা ঘর রয়েছে, তার দরজা বন্ধ। এটাতেই কি সেই হাই পজিশনের লামা থাকেন নাকি? বাঁদিকে খোলা ছাদ, এখানে ওখানে নিশান ঝুলছে। একতলা থেকে নাচের বাজনার শব্দ আসছে, ভোঁ ভোঁ ভোঁ, ঝ্যাং ঝ্যাং ঝ্যাং। এদের নাচ নাকি একবার শুরু হলে 7 ঘন্টার আগে থামে না। আমরা ছাদ দিয়ে হেঁটে উল্টো দিকের পাঁচিলের দিকে এগিয়ে গেলাম। পিছনে পাহাড়ের দৃশ্য আবছা কুয়াশায় ক্রমে ঢেকে আসছে। ডান দিকের মঠের পিছন দিয়ে খাড়াই পাহাড় উঠে গেছে। তার উপর দিকটায় দেখলাম এক জায়গায় অনেকগুলো বাঁশের খুঁটিতে একসঙ্গে অনেকগুলো ভূত তাড়ানো নিশান আস্তে আস্তে কুয়াশার পিছনে লুকিয়ে যাচ্ছে। সেলভাঙ্কারের ছেলে যদি এখানে। ফেলুদার কথা শেষ হল না। একটা বিকট চিৎকারে আমরা দুজনে চমকে থ মেরে গেলাম। ওরে বাবা, ও হেল্প হেল্প! এ যে নিশিকান্ত বাবুর গলা। আর কিছু ভাববার আগে ফেলুদা দেখি দৌড় দিয়েছে। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে মঠের পিছন দিকের দরজা খুঁজে বার করতে সময় লাগলো 1 মিনিটেরও কম। দরজার বাইরে বেরিয়ে দেখি 10 হাতের মধ্যেই পাহাড় খাড়াই উঠে গেছে। হান্টিং বুট আজও পায়ে ছিল, তাই উঠতে কোনো অসুবিধা হলো না। কোন দিকে যেতে হবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি, কারণ হেল্প হেল্প চিৎকারটা এখনো আমাদের হেল্প করছে। খানিক দূর উঠে একটা ফ্ল্যাট জায়গা দিয়ে এগিয়ে গিয়ে যেখানে পৌঁছলাম সেটা পাহাড়ের কিনারা, তারপরে খাদ। তবে সে খাদ বেশি দূরে নামেনি, বড় জোর 100 ফুট, আর তাও ধাপে ধাপে। এরই একটা ধাপে, বোধহয় 2 হাতের বেশি চওড়া নয়, একটা গাছকে আঁকড়ে ধরে ঠিকরে বেরিয়ে আসা চোখ উপরের দিকে করে ঝুলে আছেন নিশিকান্ত সরকার। আমাদের দেখেই ভদ্রলোক দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন, মরে গেলুম, বাঁচান! নিশিকান্ত বাবুকে উদ্ধার করা ফেলুদার পক্ষে এমন কিছু কঠিন ব্যাপার ছিল না, কিন্তু মুশকিল হলো এই যে তাকে জাপটে ধরে টেনে তোলা মাত্র ভদ্রলোক চোখ উল্টে ভিড়মি দিলেন। অবশ্যই জিপে এনে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো। কি ব্যাপার বলুন তো? ফেলুদা জিজ্ঞেস করল। নিশিকান্ত বাবু কোঁকানির সুরে বললেন, আরে বসায়, কি আর বলবো, এই এতখানি পথ একটু হালকা হবার দরকার পড়েছিল। তা ধর্মস্থানও, মানুষ মানে যাকে বলে মনাস্ট্রি, তাই ভাবলাম পিছন দিকটায় গিয়ে দেখি। ঝোপঝাড়ের তো অভাব নেই, তা জায়গাও পেলাম সুটেবল, কিন্তু আমাকে যে আবার ফলো করছে তা কি করে জানবো বলুন? পেছন থেকে এসে ধাক্কা পারলো? 100%। কি মানে সাংঘাতিক ব্যাপার বলুন তো। নেহাত হাতের কাছে একটা গাছ পেলুম বলে, নইলে তিব্বতী শাসনে তো মানে অক্ষরে অক্ষরে। লোকটাকে দেখেছেন? পেছন দিক থেকে এসে ধাক্কা মারলে আবার দেখা যায় নাকি? হ্যাঁ। এই দুর্ঘটনার পর রুমটাকে থাকার আর কোনো মানে হয় না।
হয়তো নিরাপদও নয়। তাই আমরা আবার বাড়িমুখ রওনা দিলাম। হেলমুটের একটু আফসোস হলো, কারণ ও বলল ছবি তোলার এত ভালো সাবজেক্ট ও এসে অবধি আর পায়নি। তবে নাচ আগামীকালও হবে, তাই ইচ্ছে করলে আরেকবার আসতে পারে। ফেলুদা অনেকক্ষণ চুপ করেছিল, বোধহয় চিন্তা করছিল, কারণ ঘটনা এত দ্রুত ঘটে চলেছে, ওর মতো পরিষ্কার মাথাও হয়তো গুলিয়ে আসছিল। এবার সে নিশিকান্ত বাবুকে উদ্দেশ্য করে বলল, মশাই, আপনার একটা দায়িত্ব আছে, সেটা বোধহয় বেশ ভালো করেই বুঝতে পারছেন। দায়িত্ব? ভদ্রলোকের গলা দিয়ে যেন পুরো আওয়াজ বেরোচ্ছে না। আপনি কার পিছনে লেগেছেন সেটা না বললে তো কে আপনার পিছনে লেগেছে সেটা বলা যাবে না। নিশিকান্ত বাবু ঢোক গিলে দুহাত তুলে কান মলে বললেন, কি সাক্ষী করে বলতে হবে বলুন? আমি বলছি, জ্ঞানত আমি কোনো লোকের কোনো অনিষ্ট করিনি, কারোর পিছনে লাগিনি, এমনকি কারোর বদনাম পর্যন্ত করিনি। আপনার কোনো যমজ ভাইটাই নেই তো? আগে না স্যার, আই এম অনলি অফস্প্রিং। মিথ্যে বললে অবশ্যই আপনিই ঠকবেন, কাজেই ধরে নিচ্ছি আপনি সত্যি কথাই বলছেন। কিন্তু ফেলুদা চুপ করে গেল। আর সেই যে চুপ করলো, সে একেবারে ডাকবাংলো পর্যন্ত। ডাকবাংলোতে এসে হেলমুট গাড়ি থেকে নেমে জিপের ভাড়ার শেয়ার দিতে যাওয়াতে ফেলুদা বাধা দিল। তোমাকে তো আমরাই ইনভাইট করেছি, আর তুমি আমাদের দেশে অতিথি, কাজে তোমার পয়সা তো আমরা নেব না। অল রাইট, হেলমুট হেসে বলল, তাহলে একটু বসে চা খেয়ে যাও। নিশিকান্ত বাবুরও আপত্তি নেই দেখে আমরা তিনজনে জিপটাকে পাওনা চুকিয়ে ছেড়ে দিয়ে বাংলোয় হেলমুটের ঘরে গিয়ে হাজির হলাম। তিনজনে চেয়ারে বসেছি। হেলমুট ঘাট থেকে ক্যামেরা নামিয়ে টেবিলের উপর রেখে চায়ের অর্ডার দিতে যাবে, এমন সময় একটা আওয়াজ পেয়ে দরজার দিকে চেয়ে দেখি একজন অদ্ভুত দেখতে ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে হেলমুটের দিকে চেয়ে হেসে হ্যালো বললেন। ভদ্রলোকের মুখে কাঁচা পাকা চাপ দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল প্রায় কাঁধ অব্দি নেমেছে, গায়ের উপর দিকে একটা গলাবন্ধ ঢলঢলে অরেঞ্জ রঙের সিকিম জ্যাকেট, আর তলার দিকে ঢিলে ফ্ল্যানেলের পাতলুন, আর হাতে একটা বেশ বড় হলদে লাঠিও রয়েছে, যাকে বোধহয় বলে যষ্টি। হেলমুট আমাদের দিকে ফিরে বলল, পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর বৈদ্য। শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোলের দ্বিতীয় পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো নিজ গুণে মার্জনা করে দেবেন। সকলকে অনুরোধ করব, গল্পের সাথে থাকুন, বইয়ের সাথে থাকুন, ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। খুব শীঘ্রই আসতে চলেছে গ্যাংটকে গন্ডগোলের তৃতীয় পর্ব। ধন্যবাদ, নমস্কার।